ছাত্রের পরীক্ষা, তারপরে ছাত্র পরিষদের মিটিং। মাত্র একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আর ওই ল্যাম্প পোস্ট যেগুলোর বাল্ব ফিউজ উড়ে গেছে সেগুলো নিয়ে আমরা খুব একটা ভাবনা চিন্তা করি না। আমি এক থালা নিয়ে দুটো মাটনের পিস নিয়ে বিরিয়ানি খাচ্ছি, আর আমার পাশের ছেলেটা ডাস্টবিন থেকে কুড়িয়ে খাচ্ছে। এ কি মানসিকতার পরিচয়? ওটা যে কপিড, ছাত্র পরিষদের পতাকার ডিজাইন থেকে শুরু করে 28শে আগস্টে ধর্মতলায় নাচন কোদন করা, এ সব কিছুই কপিড। তার ছাত্র বয়স পেরিয়ে গেছে 10 বছর আগে, তার বয়স 50-এর কোটায়, সে কি করে ছাত্র হতে পারে? বাংলা যদি ভাষা না হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা দেওয়ার কোনো রকম কোনো জায়গা হয় না। এই পশ্চিমবাংলার মানুষের বুঝে নেওয়া উচিত যে চোরকে খেদিয়ে ডাকাতকে সিংহাসনে বসালে আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গের হাল খুব একটা কিছু বদলাবে না, যা আছে তাই থাকবে। এ তো আমার আপনার প্রত্যেকটা দিনের রক্ত জল করা, পরিশ্রম করা, উপার্জন করা, ট্যাক্স দেওয়ার টাকা। সেই ট্যাক্সকে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে ভিক্ষে দেওয়া যায় না। নরেন্দ্র মোদী যখন পশ্চিমবাংলায় এসে রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশনগুলোকে কপি করেন, বা রবীন্দ্রনাথ ঠাকুরের মতন হতে বলেন, বা তার দর্শনকে দার্শনিক পথ ভেবে এগিয়ে চলেন, আমার মনে হয় সেই জায়গাতেও সংশয় আছে, ওরা ইনএফিশিয়েন্ট। আপনাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নিয়ে তো বিস্তর জলঘোলা হলো, কি বলবেন? দেখুন, আমরা মনে করি প্রথমে ছাত্র, তারপর পরিষদ। সেই জায়গাতে দাঁড়িয়ে ছাত্রদের প্রথম কাজ হচ্ছে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। যদি ছাত্রই না থাকে তাহলে কিসের ছাত্র পরিষদ? আমরা পরীক্ষাকে এন্ডোর্স করছি, পরীক্ষা দেওয়া উচিত। যদি মহাজাতি সদনে আমাদের কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস 28শে আগস্টে যদি কাউকে আসতে হয়, প্রথমে পরীক্ষা দেবে, সেকেন্ড হাফে আসবে। আমরা থাকবো দাঁড়িয়ে, আমরা সারাদিন থাকবো দাঁড়িয়ে। প্রথমে ছাত্রের পরীক্ষা, তারপরে ছাত্র পরিষদের মিটিং। কিন্তু ওই দিন তো তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ওই একই দিনে। দূর, 5 টাকা ধনেপাতা, তার আবার ক্যাশ মেমো। এবার বিষয়টা হচ্ছে 28শে আগস্ট তারাও ছাত্র পরিষদের প্রতিষ্ঠা করে। 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম। সেই জায়গা থেকে পুরোটা যে কপিড, ছাত্র পরিষদের পতাকার ডিজাইন থেকে শুরু করে 28শে আগস্টে ধর্মতলায় নাচন কোদন করা, এ সব কিছুই কপিড। তৃণমূল কংগ্রেস পুরো জিনিসটাই তো কপিড। তৃণমূলের পিছনে যদি কংগ্রেসটা না লেখে মমতা ব্যানার্জি, কালকে থেকে কটা লোক তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এই বিষয় নিয়ে সংশয় আছে। এই যে বাংলা ভাষা নিয়ে যেটা রাজ্য জুড়ে এই মুহূর্তে তোলপাড়, যে দিল্লি পুলিশ বলছে যে বাংলা ভাষা যারা কথা বলছে তাদেরকে বাংলাদেশি ভাষা, একই সঙ্গে অমিত মালবিয়া বলছে, পোস্ট করছে যে বাংলা কোনো ভাষা নয়। কি বলবেন এই বিষয়ে? আমি বলবো, বাংলা যদি ভাষা না হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা দেওয়ার কোনো রকম কোনো জায়গা হয় না। তাহলে শ্রমিক ভট্টাচার্য যখন মঞ্চে ওঠেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেন যখন, তাহলে আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্য ইনএফিশিয়েন্ট, আমার মনে হয় শুভেন্দু অধিকারী ইনএফিশিয়েন্ট, আমার মনে হয় নরেন্দ্র মোদী যখন পশ্চিমবাংলায় এসে রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশনগুলোকে কপি করেন, বা রবীন্দ্রনাথ ঠাকুরের মতন হতে বলেন, বা তার দর্শনকে দার্শনিক পথ ভেবে এগিয়ে চলেন, আমার মনে হয় সেই জায়গাতেও সংশয় আছে, ওরা ইনএফিশিয়েন্ট। প্রথমে বিজেপি নিজের দলের নেতৃত্বকে প্রশ্ন করুক আদেও তারা এফিশিয়েন্ট কিনা, তারপরে বাংলা ভাষার হিসেব দেবো। কোটি কোটি বছর ধরে বাংলা ভাষা বেঁচে রয়েছে, কী সব আজকালকার বিজেপির লোকেরা এসে বলবে বাংলা ভাষা নেই, বাংলা ভাষা এক্সিস্ট করে না, জাস্ট টু গ্যাদার ভোট ব্যাঙ্ক। আমরা সেটা মানবো? আমরা এত বছর ধরে এখানে থাকি, আমরা বাংলায় কথা বলি, এটা আমাদের মাতৃভাষা। আর এই অধিকারে যদি কেউ হস্তক্ষেপ করে তাহলে সংবিধানে আমাদের অধিকার সংরক্ষিত, এবং তার সাথে সাথে রাস্তায় নেমে আমরা আন্দোলনের পথ বেছে নেব। আপনারা শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে বলছেন বা কেন্দ্রের এগেনস্টে বলছেন, সেখানে আপনারা তো এটাও বলছেন যে রাজ্যেও সংবিধান লঙ্ঘিত হচ্ছে, রাজ্যেও শিক্ষা অসুরক্ষিত জায়গায় রয়েছে। দেখুন, শিক্ষা অসুরক্ষিত জায়গায় রয়েছে আমরা একটা কারণেই বলছি, আমরা ছাত্র পরিষদ এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সবথেকে প্রাচীনতম ছাত্র সংগঠন। আজকে আমরা যে জগৎটা দেখছি ছাত্র নির্বাচনের নামে, যে ছাত্র গুন্ডামি, এই কসবা ল কলেজের যে ঘটনাটা ঘটলো, এবং বিভিন্ন কলেজগুলোতে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে 2011 সাল থেকে আজকে 2025 সাল, সামনে 26-এর নির্বাচন, এখনও অবধি একটা কলেজ নির্বাচন হয় না। কেন? 3 বাচ্চার বাপ এখনও নিজেকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা হিসেবে দাবি করবে? সে ছাত্র, তার ছাত্র বয়স পেরিয়ে গেছে 10 বছর আগে, তার বয়স 50-এর কোটায়, সে কি করে ছাত্র হতে পারে? আমরা জানতে চাই এই বিষয়গুলো। তাহলে দলের ফরমেশন কোথায়, বা দলের সেই বিষয়ে হস্তক্ষেপ হচ্ছে না কেন? সুপ্রিমো কী করছেন? আমরা তো প্রথম থেকেই বলেছি তৃণমূল সরকার বা তৃণমূল পুরো দলটায় শুধুমাত্র একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আর ওই ল্যাম্প পোস্ট যেগুলোর বাল্ব ফিউজ উড়ে গেছে সেগুলো নিয়ে আমরা খুব একটা ভাবনা চিন্তা করি না। সুপ্রিম কোর্টের রাজ্য বলছে ডিএ কোনো মৌলিক অধিকারই নয়। দেখুন, জুডিশিয়ারির উপরে এই দেশের বুকে কেউ নয়, কিন্তু এটা দেখতে হবে যে একদিকে 1,10,000 টাকা করে প্রত্যেকটা পুজো কমিটিকে
মদ্যপনা করার জন্য দেওয়া হতে পারে, মুখ্যমন্ত্রী নিজের চেয়ার থেকে সেটা অ্যানাউন্স করছেন, যেন এমন একটা, আপনি যদি ভিডিওটা দেখেন আপনি বুঝতে পারবেন যেন হোলির হরিলুটের বাতাসা এমন করে একটু খাবলে খাবলে ছুড়ে দিচ্ছে। এটা মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয়, এটা আমাদের সবার রক্ত জল করা ট্যাক্সের টাকা। এই টাকা ওরকম করে ছিটিয়ে ছিটিয়ে লোককে ভিক্ষে দেওয়ার অধিকার মমতা ব্যানার্জিকে কে দিয়েছে? এই টাকা কি মমতা ব্যানার্জি তার পৈতৃক সম্পত্তি থেকে নিয়ে দিচ্ছে? এ তো ভারতবর্ষের মাটির টাকা, এ তো বাঙালিদের টাকা, এ তো আমার আপনার প্রত্যেকটা দিনের রক্ত জল করা, পরিশ্রম করা, উপার্জন করা, ট্যাক্স দেওয়ার টাকা। সেই ট্যাক্স কি এরকম করে ছড়িয়ে ছিটিয়ে ভিক্ষে দেওয়া যায় নাকি? সেই ট্যাক্স তো এই বাংলার মাটিতে যাতে ভালো ইনস্টিটিউশন হয়, প্রত্যেকটা স্কুল কলেজে যাতে ভালো ইনফ্রাস্ট্রাকচার হয়, ভালো শিক্ষক শিক্ষিকারা সেখানে পড়াতে আসবেন, এইর জন্য তো এই ট্যাক্স তো মমতা ব্যানার্জির পার্টি সিন্ডিকেটকে মেনটেন করার জন্য নয়। আজকে আপনারা সবাই জানি যে পাড়ার ক্লাবগুলোতে কনসোলিডেটেড 30 থেকে 32টা ছেলে মতো পাওয়া যায়। যদি কেউ সরকারে থাকে এবং সেই জায়গাতে পাড়ার পুজো কমিটিগুলোকে প্রতি বছরে 1,10,000 টাকা করে দেয়, এটা তো খুব ক্লিয়ার একটা সিগনিফিক্যান্ট সাইন যে মমতা ব্যানার্জি শুধুমাত্র 26-এর নির্বাচনের জন্য এখন বুথে বুথে ওয়ার্ডে টাকা পাম্প করছেন। বুথে নির্বাচনের আগে যখন ইলেকশন কমিশন প্রচণ্ড অ্যাক্টিভ থাকে তখন হয়তো টাকাটা এদিক থেকে ওদিক করতে প্রচণ্ড প্রবলেম হয়। মমতা ব্যানার্জি যেটা আগের নির্বাচনে 21-এর নির্বাচনে ব্ল্যাকে করেছেন সেটাকেই হোয়াইট করার চেষ্টা করছেন, আর কিচ্ছু না। একদিকে ডিএ দিতে পারছেন না, আর তারই সঙ্গে এসএসসি চাকরিহারা শিক্ষক, তারই মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ার যে পুজোর ক্লাবগুলোকে 1,10,000 টাকা করে অনুদান দিচ্ছে। আমি তো সেটাই বললাম, একদিকে মানুষের এখন জুডিশিয়াল সিস্টেম বলছে বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন যে ডিএটা কারোর মৌলিক অধিকার নয়। আমি সেই জায়গায় একমত, আমি মানছি ডিএটা কারোর মৌলিক অধিকার নয়, কিন্তু আমি এক থালা নিয়ে 2টো মাটনের পিস নিয়ে বিরিয়ানি খাচ্ছি আর আমার পাশের ছেলেটা ডাস্টবিন থেকে কুড়িয়ে খাচ্ছে, এ কি মানসিকতার পরিচয়? এ কি মনুষ্যত্ববোধের পরিচয়? মমতা ব্যানার্জিকে এই পরিচয়টা সকলের সামনে আগামী দিনের নির্বাচনের ঠিক অন্তিম লগ্নে দাঁড়িয়ে দিতে হবে। আর সেই অন্তিম লগ্নে দাঁড়িয়ে ওই পরীক্ষার ফলাফলটা যাতে তিনি স্কিপ করতে পারেন, সেই জন্য এখন থেকে বুথ লেভেলে যদি টাকাটা পাম্প করে দেন তাহলে সবাই খুশি। এই হচ্ছে তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এটা তো খুব পরিষ্কার, এটা খুবই পরিষ্কার। এ তো শুধু আমি বলছি না, তো বিজেপি নিজেও বলছে। আমি আজকেই সকালবেলা দেখছিলাম বিজেপির একজন কার্যকর্তা কোনো একটা জায়গার, তিনি একটা সংবাদ মাধ্যমে সেম কথা বলেছেন। এবার এই জায়গা থেকে বলবে কংগ্রেস আর বিজেপি এক কথা বলছে, সত্যি যদি কেউ বলে তাহলে জাতীয় কংগ্রেস কোনো দিন তার বিরোধিতা করে না, আর ছাত্র পরিষদকেও সেই বিরোধিতা করা শেখায় না। শুধুমাত্র রাজনৈতিক বেনিফিটের জন্য আমি কারোর বিরোধিতা করব না, কিন্তু হ্যাঁ প্রশ্ন আছে, প্রশ্ন থাকবে। যখন ডিএর টাকা তুমি দিতে পারছো না, যখন চাওয়া হচ্ছে, ডিএ মঞ্চ থেকে যখন আবেদন করা হচ্ছে মমতা ব্যানার্জিকে, তখন তিনি বিভিন্ন জায়গায় মিটিং করে বলছেন যে রাজ্য সরকারের এত টাকা কেন্দ্র আটকে রেখেছে, এত টাকা এই করে রেখেছে, রাজ্য সরকার লসে যাচ্ছে, আমরা কোনো সেক্টর বিয়ে করতে পারছি না। মানলাম, সব মানলাম, তাহলে এই 1,10,000 টাকা করে তুমি পুজো কমিটি দিচ্ছ কী করে? তোমার রাস্তাঘাটের কোনো রকম কোনো উন্নয়ন, কিচ্ছু মেনটেনেন্স হয় না। পুরো কলকাতা শহরটা এই মুহূর্তে যখন এই ভিডিওটা রেকর্ড হচ্ছে তখন জলের তলায়। আমি আজকে আমার বাড়ির সামনে 1 হাঁটু জল ডিঙিয়ে এসেছি এখানে। এবার সেই জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, রাস্তাঘাটের কোনো মেনটেনেন্স নেই, পশ্চিমবাংলার বুকে কোনো রকম কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বা চিফ মিনিস্টার এই মুহূর্তে দাঁড়িয়ে ডিএ দিতে পারছেন না ডিউ টু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অফ দ্য গভর্নমেন্ট। বাট দ্য থিং ইজ 1,10,000 টাকা পুজোতে অনুদান দিতে পারছেন। এই মানসিকতাকে বাঙালিকে চিনতে হবে, এই মানসিকতাকে ভারতবর্ষের প্রত্যেকটা ছাত্র সমাজকে চিনতে হবে। আপনি যে দল খুশি করতে পারেন, কিন্তু এই মানসিকতার বিরোধিতা যদি আপনি না করেন তাহলে আপনি মানুষ নন, এটা আমরা মনে করি। কেন্দ্র থেকে বলা হচ্ছে যে এই যে ভোটার তালিকা সংশোধন, এই ভোটার তালিকা সংশোধন হলে বিহারে যদি 65 লক্ষ নাম বাদ যায়, তাহলে রাজ্য থেকে তার 2 গুণ নাম বাদ যাবে। তো এই বিষয়টাকে তারা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদটা করছে বাঙালিদের নিয়ে, আসলে সেটা হচ্ছে এই ভোটার তালিকা সংশোধন হলে তারা বিপদগ্রস্ত হবে বলেই করছে। তো আপনারাও কি সেটা মনে করছেন? দেখুন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর ভুতুড়ে ভোটার আছে, যারা মারা গেছে তাদেরও ভোটার লিস্টে এখনও নাম আছে, এই বিষয়ে কোনো সংশয় নেই। আমরা যারা গ্রাসরুট লেভেলে বুথে বসি, স্ক্রুটিনি করি, আমরা সেটা সবাই সবটা জানি। তাহলে এই জায়গাতে প্রাথমিক পর্যায়ে ইলেকশন কমিশন হ্যাজ ফেল্ড। ইলেকশন কমিশনের পুরোপুরি সম্পূর্ণ অধিকার আছে ভোটার লিস্ট তালিকা সংশোধন করার এবং আরও একবার সংশোধন করার, তাতে আমার কোনো প্রশ্ন নেই, তাতে আমার কোনো রকম কোনো প্রতিবাদের কোনো জায়গা নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে সিনক্রোনাইজেশন,
এই যে ইলেকশন কমিশনটা তো একটা অটোনোমাস বডি, এটা গভর্নমেন্টের একটা এজেন্ট। এবার সেই জায়গা থেকে বিজেপি যদি মনে করে যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য ইলেকশন কমিশনকে ইউজ করবে, সেই জায়গাতে আমরা তীব্র স্তরে প্রতিবাদ করব রাস্তায় নেমে। একই সাথে শ্রমিক ভট্টাচার্যের মধ্যে এই কনফিডেন্স, একটা নিউলি অ্যাপয়েন্টেড প্রেসিডেন্ট অফ দ্য পার্টি, সে তার এই ধরনের ঔদ্ধত্য এবং এই ধরনের কনফিডেন্স, তার সাথে সাথে এই ইলেকশন কমিশনের প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি বিহারে কী ধরনের ভয়ঙ্কর রকমের এই ভোটার লিস্ট বাতিল হয়েছে। আমরা তো দেখতে পাচ্ছি এনআরসিতে যে যে কথাগুলো বলা হয়েছিল এই ইলেকশন কমিশনের ভোটার লিস্ট সংশোধনের মাধ্যমে সেম জায়গাগুলোতে বিজেপি হিট করছে। আমরা কি দেখেছিলাম এনআরসিতে লাস্ট মোমেন্টে, যে এনআরসি যাদের যাদের প্রুভ হবে, যারা যারা নাগরিকত্ব প্রমাণ দিতে পারবে না, তাদের ভোটার কার্ড ক্যান্সেল হয়ে যাবে, তারা প্রপার্টি সেল করতে পারবে না, তারা প্রপার্টি বাই করতে পারবে না। সেই জায়গা থেকে এই মুহূর্তে যদি আপনি ভারতীয় নাগরিকের অধিকারটা ভালো করে দেখেন, তাহলে এটা খুব পরিষ্কার। আমার যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যায়, তাহলে আমি আমার বাড়ি ঘরদোর কিছু বেচতে পারবো না এবং কিনতেও পারবো না। সেই জায়গা থেকে তো এটা সাইলেন্টলি এনআরসি ইমপ্লিমেন্ট করা হচ্ছে। 26-এর নির্বাচন দোরগোড়ায়, একই সাথে এনআরসিকে ইলেকশন কমিশনের সংশোধনের নাম করে ইমপ্লিমেন্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে গদিতে বসবে শুভেন্দু অধিকারী, যে দুদিন আগে তৃণমূল করতো, গদিতে বসবে শ্রমিক ভট্টাচার্য। তার ব্যাপারে হাজার রকম কুৎসা এই মুহূর্তে সংবাদ মাধ্যমে উঠেছে। আমি নতুন করে কারোর পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু বাঙালির বা এই পশ্চিমবাংলার মানুষের বুঝে নেওয়া উচিত যে চোরকে খেদিয়ে ডাকাতকে সিংহাসনে বসালে আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গের হাল খুব একটা কিছু বদলাবে না, যা আছে তাই থাকবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।